Assalamu alaikum everyone. So welcome back once again with a very wonderful structure class. So আপনারা এই স্ট্রাকচার ক্লাসগুলো খুবই পছন্দ করছেন, তার জন্য আমি স্ট্রাকচার গুলো নিয়েই আমি আপনাদেরকে ইংরেজি শেখাতে যাচ্ছি। সো আজকের এই লেসন থেকে আমরা খুবই ইম্পর্টেন্ট তিনটি স্ট্রাকচার শিখবো, যে তিনটি স্ট্রাকচার শিখলে আপনি অনর্গল ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন, অর্থাৎ কাউকে কোয়েশ্চেন্স করতে পারবেন। ঠিক আছে, স্ট্রাকচার হলো তিনটা, কিন্তু আপনি কোয়েশ্চেন্স করতে পারবেন শত শত, এবং এর ভিতরে আরো সাব স্ট্রাকচার আছে দুইটি। তার মানে ধরতে গেলে 5টি স্ট্রাকচার আজকে আমরা এই লেসন থেকে শিখবো। আশা করি এর মাধ্যমে আপনি অনর্গল ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। সো উইদাউট ফার্দার আইডিয়া, লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন লেসন। সো আমরা একটু দেখে নিতে চাই যে আমরা আসলে কি শিখতে চলেছি এই লেসন থেকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি স্ট্রাকচার দিয়ে শত শত কোয়েশ্চেন্স তৈরি, রাইট? সো এই ভদ্রলোকটি খুবই খুশি মনে আছে। আশা করি লেসনটিও খুবই আগুন হবে, আপনারা আশা করি শিখতে পারবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। সো দেখতে পাচ্ছেন, when do you, এই কথা দিয়ে আমরা কিন্তু অসংখ্য কোয়েশ্চেন্স আমরা তৈরি করতে পারবো, কিন্তু আমরা সিস্টেমটা জানি না কিভাবে কখন ব্যবহার করব। দেখুন, when do you ডট ডট, তার মানে এটার বাংলাটা কি দাঁড়াচ্ছে, যে তুমি কখন কোনো কিছু করো, তুমি কখন স্কুলে যাও, তুমি কখন খাওয়া দাওয়া করো, তুমি কখন পড়ালেখা করো, এই ধরনের কথা বলে থাকি না? ঠিক সেই কথা বোঝাতেই আর কি when do you, তুমি কখন কোনো কাজ করো। ঠিক আছে, চলমান। তার মানে when do you এর পরে আমরা একটি কাঙ্ক্ষিত ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাবো। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যে তুমি কখন যাও, আমরা বাংলা থেকে শিখবো। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে স্পোকেন ইংলিশ, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি বা যারা ইংরেজি শিখতে চাচ্ছে তারা বাংলা থেকে আমরা ইংরেজি শিখবো। ঠিক আছে, তো তুমি কখন যাও ইংরেজিতে আমরা কিভাবে বলবো, তাহলে when do you, এ পর্যন্ত আমাদের মুখস্থ when do you। এখন যাওয়া ইংরেজি কি, go, তাহলে do you, you এর পরে go দিয়ে দিব, তাহলেই হবে। তাহলে তুমি কখন যাও, when do you go, তুমি কখন যাও। এখন যদি বলি তুমি কখন বাজারে যাও, তাহলে go এর পরে to বাজার দিয়ে দিব, তুমি কখন বাজারে যাও। তুমি কখন স্কুলে যাও, when do you go to school, তুমি কখন স্কুলে যাও। তুমি কখন অফিসে যাও, when do you go to office, তুমি কখন অফিসে যাও, ইত্যাদি। মানে এই একটি স্ট্রাকচার দিয়ে, একটা সেন্টেন্স দিয়ে আপনি শত শত বাক্য আপনি চাইলে তৈরি করতে পারবেন। তাহলে কি, তুমি কখন যাও, when do you go, তুমি কখন যাও, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তারপর 2 নম্বর এক্সাম্পল, তুমি কখন চর্চা করো। সো তুমি কখন চর্চা করো, আমরা এটা বলতে পারি when do you, এ পর্যন্ত তো ঠিক আছে, মুখস্থ আমাদের। চর্চা করা ইংরেজি কি, প্র্যাকটিস। তাহলে তুমি কখন চর্চা করো, when do you practice, তুমি কখন চর্চা করো। এখন আমি যদি বলি তুমি কখন ইংরেজি চর্চা করো, তাহলে when do you practice English, তুমি কখন ইংরেজি চর্চা করো, তুমি কখন তোমার নৃত্য চর্চা করো, ইত্যাদি ইত্যাদি। যেটা মনে চায়, তুমি কখন তুমি তোমার গান চর্চা করো, ইত্যাদি আপনি বলতে পারবেন। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল, তুমি কখন যাবে, আমরা বলি না তুমি কখন যাবে, তাহলে when do you leave, তুমি কখন যাবে। দেখুন, এখানে আপনি বলতেই পারতেন যে তুমি কখন যাও বা তুমি কখন যাবে। সো যাবে ইংরেজি তো ভবিষ্যৎ অর্থে বোঝাচ্ছে, তাই না? কিন্তু আমরা এটা দিয়েও চালাতে পারবো, কারণ লিভ মানে কোন স্থান থেকে চলে যাওয়া। তার মানে তুমি কখন যাবে, when do you leave, তুমি কখন কোন জায়গা থেকে ছেড়ে চলে যাও। ঠিক আছে, চলে যাবে না দিয়ে যদি আমি যদি চলে যাও দিতাম তাহলে ভালো হতো, যে তুমি কখন যাও। যাও দিলে আবার এখানে মিলে যায়, তুমি কখন যাও, এই জন্য আমি এটা দিয়েছি, তুমি কখন যাবে, when do you leave, তার মানে তুমি কখন চলে যাবে। যাবে বলতে কি চলে যাবে, লিভ মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। ঠিক আছে, স্থানান্তরিত হওয়া। তাহলে তুমি কখন চলে যাবে, when do you leave, তুমি কখন চলে যাবে। তুমি স্কুল থেকে কখন চলে যাবে, when do you leave from school, তুমি স্কুল থেকে কখন চলে যাবে। তুমি অফিস থেকে কখন চলে যাবে, তুমি বাসা থেকে কখন চলে যাবে। তা আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারবো, when do you leave from your home, তুমি তোমার বাসা থেকে কখন চলে যাবে। ঠিক আছে, বলতেই পারি তুমি অফিস থেকে কখন চলে যাবে। তাহলে when do you leave from office, তুমি অফিস থেকে কখন চলে যাবে। তার মানে কি, কোন স্থান থেকে চলে যাওয়া, লিভ মানে ছুটি নিয়ে চলে যাওয়া, এরকম। ঠিক আছে, এই তো আমরা শিখলাম। তাহলে when do you দিয়ে আমরা স্ট্রাকচারটা শিখে ফেললাম। when do you, তুমি কখন কোন কাজ করো, তারপর আমরা একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। সো
এবার এটার একটি সাবটাইটেল আছে, সেটা কি? আপনারা যদি অতীতের কোনো কিছু বোঝাতে চান, যে when did you ব্যবহার করতে পারবেন, যে তুমি কখন ওই কাজটি করেছিলে, তুমি কখন ডট ডট করেছিলে, মানে তুমি কখন স্কুলে গিয়েছিলে, বা তুমি কখন অফিসে গিয়েছিলে, তুমি কখন ইংরেজি চর্চা করেছিলে, অতীতের ঘটনা, তখন আমরা when did you বলবো। ঠিক আছে, when do আর বলবো না, when did you বলবো। তার মানে কি হয়ে যাবে, তুমি কখন চর্চা করেছিলে, তুমি কখন গিয়েছিলে, অতীতের কথা বুঝাবে। যেমন তুমি কখন গিয়েছিলে, when did you, যাওয়া ইংরেজি কি go, এখানে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে তুমি কখন গিয়েছিলে, when did you go, তুমি কখন গিয়েছিলে। যেগুলো তুমি কখন চর্চা করেছিলে, when did you practice, তুমি কখন চর্চা করেছিলে। আবার যদি বলি তুমি কখন চলে গিয়েছিলে, তাহলে when did you leave, তুমি কখন চলে গিয়েছিলে। তুমি কখন স্কুল থেকে চলে গিয়েছিলে, when did you leave from school, তুমি স্কুল থেকে কখন চলে গিয়েছিলে। তুমি অফিস থেকে কখন চলে গিয়েছিলে, তাহলে when did you leave from your office, তুমি তোমার অফিস থেকে কখন চলে গিয়েছিলে। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারি। তার মানে কি, when did you, এটা কিন্তু একটা সাব স্ট্রাকচার ধরতে পারবেন। ঠিক আছে, অতীতের বোঝালে when did you বলবো। এবার আমরা একটা শিখবো যে যদি ভবিষ্যৎ বোঝাতে চাই তখন কি হবে, তখন আর when did বলবো না, do বলবো না, এবার বলবো when will you ব্যবহার করবো। তার মানে তুমি কখন করবে, বা তুমি কখন যাবে, বা তুমি কখন আসবে, তার মানে তুমি কখন কোনো কিছু করবে বোঝাতে আমরা ব্যবহার করবো when will you ডট ডট, আমরা যে কাজটা করবো সেটা আমরা বলবো। যেমন আমি বলছি তুমি কখন যাবে, when will you go, তুমি কখন যাবে। when will you, এ পর্যন্ত মুখস্থ, যেমন ইংরেজি কি go, when will you go, তুমি কখন যাবে। আমি যদি বলি তুমি কখন চর্চা করবে, তাহলে when will you practice, এই will you পর্যন্ত ঠিক আছে, তারপরে চর্চা করা ইংরেজি practice, তুমি কখন চর্চা করবে, when will you practice। তারপর আমি যদি বলি তুমি কখন চলে যাবে, সো চলে যাওয়া, এই যে বলছি লিভ মানে কোন স্থান থেকে চলে যাওয়া, তাহলে when will you leave, তুমি কখন চলে যাবে। মানে বলে তুমি কখন চলে যাবে অফিস থেকে, আমি জিজ্ঞেস করছি আমার এমপ্লয়িকে, বা আমি যদি বসে থেকে তাহলে আমার কর্মীকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কখন চলে যাবেন। সো আপনারা জানেন যে ইউ মানে তুমিও হয়, আবার আপনিও হয়। ঠিক আছে, আপনি এটা কাকে নির্দেশ করছেন এটা নির্ভর করবে আপনার উপর। ঠিক আছে, আপনার ইল্ডারলি পার্সন হলে, সিনিয়র পার্সন হলে, তাহলে ওইটা আপনি বলে সম্বোধন হবে। তাহলে when will you leave মিস্টার রহমান, মিস্টার রহমান আপনি কখন চলে যাবেন। ঠিক আছে, আমরা বলতেই পারি। এই তো এইভাবে আপনি কিন্তু শত শত বাক্য তৈরি করতে পারবেন এই একটি মাত্র স্ট্রাকচার দিয়ে। সো স্ট্রাকচার নাম্বার 2 আমরা শিখবো এবার, খুবই ভেরি ইন্টারেস্টিং একটি স্ট্রাকচার, সেটা হচ্ছে আর ইউ ইউজ টু, তারপরে এখানে আমরা একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। তার আগে দেখে নিই যে আর ইউ ইউজ টু দিয়ে কি বাংলা অর্থ ব্যবহার হয়। তুমি কি ড্যাড, মানে ডট ডটে অভ্যস্ত, তার মানে কি তুমি কি সাঁতার কাটতে অভ্যস্ত, তুমি কি হাঁটতে অভ্যস্ত, তুমি কি ধূমপান করতে অভ্যস্ত, ইত্যাদি। তুমি কি বই পড়তে অভ্যস্ত, আমরা বলে থাকি না অনেক সময়। এই তো তখন আমরা ব্যবহার করবো এই স্ট্রাকচার দিয়ে, যে আর ইউ ইউজ টু, এটা বলবো আর ইউ ইউজ টু, তুমি কি কোনো কাজে অভ্যস্ত কিনা। ঠিক আছে, তাহলে আর ইউ ইউজ টু বলবো। আর আর ইউ ইউজ টু যখন বলবো, এরপরে আমরা যে কাঙ্ক্ষিত কথাটা নিয়ে আসবো, যেই কাজটা আমি জিজ্ঞেস করবো সেটার সাথে আমরা সবসময় ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দিব। ঠিক আছে, যেমন তুমি কি বই পড়তে অভ্যস্ত, আমি বলবো আর ইউ ইউজ টু, তাহলে কি পড়তে, বই পড়তে। পড়া ইংরেজি কি, রিডিং। তারপরে বুক, বুকটা আমরা শেষে দিব। যে কাজটা সেই টু এরপর ওই কাজটা আমরা দিব, কাজ কি, পড়া। তাহলে রিডিং মানে পড়া, তাহলে আর ইউ ইউজ টু রিডিং বুক, তুমি কি বই পড়তে অভ্যস্ত। অথবা আমি বলতে পারতাম যে আর ইউ ইউজ টু রিডিং আ বুক, তুমি কি বই পড়তে অভ্যস্ত। এখানে এ দিলে ভালো হতো। ঠিক আছে, তাহলে তুমি কি বই পড়তে অভ্যস্ত, আর ইউ ইউজ টু রিডিং আ বুক, তুমি কি বই পড়তে অভ্যস্ত। তারপরে তুমি কি এই কাজ করতে অভ্যস্ত, আর ইউ ইউজ টু ডুইং দিস ওয়ার্ক, তুমি কি কাজ করতে অভ্যস্ত। তাহলে আর ইউ ইউজ টু ডুইং, সবসময় কিন্তু ভার্বের সাথে আইএনজি হচ্ছে, ডুইং দিস ওয়ার্ক, তুমি কি এই কাজ করতে অভ্যস্ত। তারপর আমি যদি বলি তুমি কি গান গাইতে অভ্যস্ত, আর ইউ ইউজ টু সিঙ্গিং সং, তুমি কি গান গাইতে অভ্যস্ত। এখানে কিন্তু আমরা একটা আর্টিকেল ব্যবহার করতেই পারতাম এ, যে আর ইউ ইউজ টু সিঙ্গিং আ সং, তুমি কি গান গাইতে অভ্যস্ত। তারপর আমরা এখানে কিন্তু আরো কিছু বলি, তুমি কি লিখতে অভ্যস্ত, তুমি কি হাঁটতে অভ্যস্ত, তুমি কি সেখানে যেতে অভ্যস্ত, তুমি সেখানে যাও কিনা, এরকম আমি জিজ্ঞেস করতেই পারি। সো এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবো। তার মানে কি, আর ইউ ইউজ টু, তুমি কি কোনো কাজে অভ্যস্ত, আর ইউ ইউজ টু রিডিং এ বুক, আর ইউ ইউজ টু মেকিং আ ভিডিও, তুমি কি ভিডিও বানাতে অভ্যস্ত।
ব্যবহার করতেই পারি। আর ইউজ টু এর পরে খালি খেয়াল রাখতে হবে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। সো ডিয়ার লার্নার্স, এভাবে ব্যবহার করে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে ৩টা করে বাক্য আপনারা লিখে দিতে পারেন। এতে করে আমি মানে বুঝতে পারবো যে আপনার ইংরেজি শেখার আগ্রহটা রয়েছে এবং আপনি প্র্যাকটিস করছেন আরকি। ওকে? আপনার ইমপ্রুভমেন্ট হবে। ওকে? ডিয়ার লার্নার্স, সো থার্ড এক্সাম্পল, যেহেতু অভ্যস্ত নিয়েই শিখছি তাহলে অভ্যস্তটা নিয়েই শেষ করে দেই। ইউজ টু, শুধু ইউজ টু। এবার ইউজ টু মানে কি? কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম অর্থে। যেমন আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, আমি সাইকেল চালাতে অভ্যস্ত ছিলাম, আমি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম, আমি কোনো একটা কাজ করতে অভ্যস্ত ছিলাম। কিন্তু মনে রাখতে হবে ওই অভ্যাসটা এখন আর নেই, আমি ছেড়ে দিয়েছি। ঠিক আছে? আমি আর সেই কাজটা করি না। এমন অর্থে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। আমার অতীতকালে কোনো কিছু আমি অভ্যস্ত ছিলাম, এখন আর নেই। এটা বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। ঠিক আছে? যেমন কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম, এখন আর আমি সেটা করি না। তাহলে ইউজ টু যখন ব্যবহার করব, এরপরে আমরা সবসময় একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আমরা যে কাজে অভ্যস্ত ছিলাম আর কি, সেই কাজের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, তার মানে আমি আই ইউজ টু মুখস্থ, আমি সাঁতার কাটতে অভ্যস্ত, শুধু ইউজ টুর আগে আইটা বসাই দিব, মানে সাবজেক্ট। তাহলে আই ইউজ টু, আমি অভ্যস্ত কিসে? সুইম, সাঁতার কাটতে। তাহলে আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, এখন আর সাঁতার কাটি না, সুযোগ পাই না হয়তো বা, এই জন্য আর কি। আমি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম, তার মানে আমি সিগারেট খেতাম, এখন আর খাই না। তার মানে আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম। ঠিক আছে? আমি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম মানে কি? এটা আপনি এভাবে বলতে পারেন, আমি ধূমপান করতাম। ঠিক আছে? আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম। আমি সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম। সো আমরা বাংলাটা ভালো করে বুঝি না বিধায় আমরা কিন্তু স্পোকেন ইংলিশটাও করতে পারি না। দেখুন এখানে যদি অভ্যস্ত না দিয়ে আমি যদি অভ্যাস যদি না দিয়ে আমি যেটা বলতাম, আমি আমার সাঁতার কাটার অভ্যাস ছিল, তা হতো। আমি আগে সাঁতার কাটতাম, এটা বললেও হতো। ঠিক আছে? আর আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। এত গুছিয়ে তো আর অনেক সময় বলা হয় না। আমি সাঁতার কাটার অভ্যাস ছিল, আমি আগে সাঁতার কাটতাম। আই ইউজ টু সুইম, আমি আগে সাঁতার কাটতাম। ঠিক আছে? এখন আর সাঁতার কাটি না। আই ইউজ টু স্মোক, আমি আগে ধূমপান করতাম, এখন করি না। ঠিক আছে? আর আমি বই পড়তে অভ্যস্ত ছিলাম, তার মানে আমি বই পড়তাম। আই ইউজ টু রিড আ বুক, আমি বই পড়তাম, এখন আর পড়ি না। ঠিক আছে? বিভিন্ন কাজের চাপে আমি আর পড়ি না। ঠিক আছে? আই ইউজ টু রিড আ বুক, আমি বই পড়তে অভ্যস্ত ছিলাম, অথবা আমি আগে বই পড়তাম। আমি যদি বলি আমি ঘুরতে যেতাম, সেটা বলতে পারি আই ইউজ টু হ্যাঙ্গিং, আই ইউজ টু হ্যাং, কি বলা যেতে পারে, পুরো ইংরেজি ট্রাভেল, হ্যাং আউট, তারপর হচ্ছে ভিজিট ইত্যাদি বলতে পারি। ঠিক আছে? তারপরে আমি সেখানে যেতাম, একটা জায়গায় আমি সেখানে যেতাম, বা আমি পার্কে যেতাম। ঠিক আছে? এটা বলতে পারি যে আই ইউজ টু গো টু আ পার্ক। ঠিক আছে? আমি একটু পার্কে যেতাম, এখন আর যাই না। আমি বাজারে যেতাম, এখন আর যাই না। আমি প্রতি সপ্তাহে একটা কাজ করতাম, এখন আর করি না। ইত্যাদি। আপনারা কিন্তু শুধু আই ইউজ টু ব্যবহার করে কাজটা করতে পারবেন। ঠিক আছে? তাহলে আই ইউজ টু এরপরে যে কাজটা করতে অভ্যাস আপনার ছিল সেটা বলে দিবেন। সো তবেই হয়ে যাবে। সো এই ছিল ৩টি স্ট্রাকচার। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, সো লেসনটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। সো এই ধরনের লেসন যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি তাহলে এই স্ট্রাকচার নিয়ে আমি আরো অসংখ্য ভিডিও তৈরি করব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলতে চাই যে এরকম আমার কিন্তু স্ট্রাকচার নিয়ে এরকম শত শত স্ট্রাকচার, মানে ১০০+ স্ট্রাকচারের একটি পিডিএফ বই রয়েছে। আপনারা যদি চান সেটা নিতে পারবেন, তাহলে কমেন্ট সেকশনে চেক দিলেই হবে যে কিভাবে আপনারা সেটা পেতে পারেন। সো বিস্তারিত কমেন্ট সেকশনে দেওয়া আছে, সরি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। সো আজকে এই পর্যন্তই। সো যারা মনে করেন যে ভাইয়ের সাথে থাকে ইংরেজি শিখতে পারবো, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এন্ড শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।